নীল প্রজাপতি গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক। তারপর শিল্পী বলতে লাগল, এতটা লিখতে পারবো না, ফোন দেন। আমি বললাম ওকে, বলেই আমি শিল্পীকে কল করলাম। সাথে সাথেই শিল্পী ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান। আমি বললাম প্রথম থেকে পুরোটা শুনতে চাই। শিল্পী বলতে লাগল, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে শিল্পীকে জিজ্ঞেস করলাম, মানে কি? শিল্পী বলল, জি ঠিকই শুনছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেজন্য সবাই আমাকে অপায়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতেন না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরেই ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই বকুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম, তাদের দেওয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসেবেও খারাপ ছিলাম না। আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সাও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতাম না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো, আমি একটা অপায়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়ল। আমার কপালে আর সুখ বেশি দিন থাকল না। ৮ মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই ৮ মাস অনেক উন্নত চিকিৎসা করেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সাও প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি অবহেলিত। কথাই আছে, যার টাকা আছে যতক্ষণ, তার আদরও আছে ততক্ষণ। বলেই শিল্পী চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? শিল্পী বলল, না, একা থাকবো কেন? আমি বললাম, তাহলে কার সাথে থাকেন? শিল্পী বলল, আমার বাবার ছোট ভাই মানে চাচ্চুর বাসায় থাকি, তবে এমনি এমনি না। আমি বললাম, তাহলে? শিল্পী বলল, কাজের লোক হিসাবে। আমি বললাম, মানে? শিল্পী বলল, প্রথম প্রথম আমাকে ভালোবাসলেও পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিকমতো খাইতে দেয় না। একবেলা খাইলে দুবেলা না খেয়ে থাকি। কাপড় দেওয়া তো দূরে থাক, ওনার একটা মেয়ে আছে আমার চেয়ে ৬ মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না। মনে হয় আমিও আব্বা আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই শিল্পী ফুপিয়ে কান্না করতে লাগে। আমি স্পষ্ট শুনতে পারছি শিল্পীর কান্না। শিল্পীর কথাগুলো শুনে অজান্তেই আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর আমি শিল্পীকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ তুমি এভাবে বইলো না। মনে এত কষ্ট জমিয়ে রাখছ। আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করছো, তার মানে মনে করবে আমি তোমার আপন, আমি তোমার লাইফের একজন। শিল্পী তবুয়া ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ওকে অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর শিল্পী কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে, তখনই আপনার গল্প পড়ি আর মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি। আমি বললাম, আর বলতে হবে না, আমি আছি না। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার কেউ একজন আছে। উফ, সরি, আপনি। শিল্পী বলল, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আমি বললাম, তাহলে তুমিও বলো। শিল্পী বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। শিল্পী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আমার মন ভালো হবার কারণ সেই দিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাইছিলাম। আমি বললাম, সেই দিনের জন্য আমি অনেক লজ্জিত, না জেনে অনেক কিছুই বলে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। শিল্পী বলল, আরে সমস্যা নেই, এগুলো কথা চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি কষ্ট পাইনি। আমি বললাম, দেখো আমারে কিন্তু ছোট করতেছ, সরি বলছি না আমি। শিল্পী বলল, আচ্ছা যাও, করব না। আমি বললাম, তো তুমি সেই দিন বলছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। শিল্পী বলতে লাগলো, আমাকে সকালে উঠেই থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। তো প্রতিদিনের মতো সেই দিনও আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর, চাচি, শিল্পী, এই ফকিন্নি হারামজাদি, বের হ তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা ও চাচাতো বোন রিয়া সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল, চুপ করো না, ও হয়তো নেয়নি। চাচি বলল, তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি বললাম, কি হয়েছে চাচি? চাচি বলল, কি হয়েছে বুঝতেছ না হারামজাদি? আমি বললাম, বিশ্বাস করেন চাচি, আমি নিইনি, আমি তো দেখিইনি। বলার সাথে সাথেই আচমকা চাচি আমার গালে দুটো থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরেই মারছে, তাই চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে লাগলো। চাচা কিছু বলতে চেয়েও চাচির ভয়ে বলতে পারল না। চাচি আবার বলতে লাগলো, হারামজাদি, চুরি করিস, আবার মুখে মুখে মিথ্যে কথাও বলিস? চোরের মায়ের বড় গলা, তাই না? তোকে এখানে রাখতে দেওয়াই আমার ভুল। বল টাকা কোথায়, আর কি করেছিস? আমি বললাম, বিশ্বাস করো চাচি, আমি টাকা নিইনি। চাচি বলল, আবার মিথ্যে কথা বলিস, মেরে তোর মুখ ভেঙে দিব। আমি বললাম, চাচি, আর যাই করো, চোরের অপবাদ দিও না। চাচি বলল, ভালোই ভালোই বল, টাকা কোথায় রাখছিস? তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বোঝালাম যে টাকা আমি নিইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝল না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে, অত্যাচার করে সবশেষে আমাকে গরম খুন্তির ছ্যাঁকাও দিয়েছে পিঠে। এখনও পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরও বেশি করে খুন্তির ছ্যাঁকা দিব। শিল্পী বলল, তাই সেই দিন রাতে একরকম বাধ্য হয়ে তোমাকে মেসেজ দিয়ে ওই সব বলি। বলেই শিল্পী ফুপিয়ে কেঁদে ওঠে। ওকে কি বলে সান্ত্বনা দিব নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট থেকেও হাসি মুখে সব মেনে নিতে পারে? তারপর আমি অনেক সান্ত্বনা দিয়ে শিল্পীর কান্না থামালাম। কিছুক্ষণ পর আমি শিল্পীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শিল্পী, তুমি পড়াশোনা করো না এখন? শিল্পী বলল, ওনাদের বাসায় সব কাজ করেও মন পাই না, পড়াশোনার সময় পাবো কখন? তাই আমাকে পড়াশোনা করায় না। একবার পড়াশোনা করব বলেছিলাম, তার জন্য মায়ের খাইছি। আমি বললাম, এত কিছু সহ্য করে ওখানে থাকছো কেন? শিল্পী বলল, কি করব তাহলে? তুমিই বলো। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মায়ের খেয়ে হলেও একবেলা খাবার আর পুরনো কাপড় তো পাচ্ছি। আমার মতো মেয়ের এটাই অনেক। আমি বললাম, শিল্পী, তোমাকে একটা রিকোয়েস্ট করি। শিল্পী বলল, করো। আমি বললাম, আমি তোমার মতো এরকমভাবে জীবনের সাথে লড়ে যাওয়া মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। শিল্পী বলল, কেমনে দেখবা? আমি বললাম, আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। শিল্পী বলল, পসিবল না। আমি বললাম, কেন? শিল্পী বলল, কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। আমি বললাম, তাহলে ফেসবুক চালাও কেমনে? শিল্পী বলল, বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। আমি বললাম, বুঝলাম। শিল্পী বলল, আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। শিল্পী বলল, আর তুমিও? আমি বললাম, আল্লাহ হাফেজ। শিল্পী বলল, আল্লাহ হাফেজ। তারপর আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল, তারেক, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:50 বাজে। 12 মিনিট পর ইফতার। তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে চিকেন বিরিয়ানি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। তারেক, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। আমি বললাম, ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটা মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরাও সবাই একসাথে ইফতার করে নিলাম। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা। ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার আজান দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবি নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। অনলাইনে ঢুকে দেখি শিল্পী অফলাইন, তাই একটু মন খারাপ করে ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর শিল্পী এসে মেসেজ দিল, আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। শিল্পী বলল, কি করো? নামাজ পড়ছো? খাবার খাইছো? আমি বললাম, রুমে আসলাম, নামাজ পড়ছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করছে। শিল্পী বলল, বাহ। আমি বললাম, তুমি কি খাইছো? শিল্পী বলল, আমি এখনো খাইনি। আমি বললাম, কেন? শিল্পী বলল, চাচা চাচি আর রিয়া খাচ্ছে। আমি বললাম, তো তুমিও খাও। শিল্পী বলল, তাদের সাথে খাওয়া আমার নিষেধ, ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য,
তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কেমনে এত কষ্ট সহ্য করে আছে? তারপর শিল্পী আবার বলল, কি হলো? আমি বললাম, কিছু না। শিল্পী বলল, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, সেহরির সময় আবার উঠতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন শিল্পীর সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি শিল্পীর মায়ায় জড়িয়ে পড়ি। শিল্পীকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আমি শিল্পীকে না দেখেই ভালোবেসে ফেললাম। শিল্পীকে প্রপোজ করার আগে আমার বন্ধুকে জানানো দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। মেহেদি বলল, হ্যালো, বল, তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? মেহেদি বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম, তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। মেহেদি বলল, বল। তারপর আমি আর শিল্পীর ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলি সেগুলো? না দেখে কি ভালোবাসা যায়? আমি বললাম, অবশ্যই যায়, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। মেহেদি বলল, দোস্ত, তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। আমি বললাম, চুপ শালা, আগেরবারও তো বলছিলিস ও ধোকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। মেহেদি বলল, এটা ভালোবাসা মানলাম, কিন্তু তুই ভুল করিস না। আমি বললাম, এবারও আমার মন বলছে আমি ঠকব না, রাখছি আমি। মেহেদি বলল, তারেক শোন। আর কিছু না শুনেই আমি মেহেদির কল কেটে দিলাম। একদিন শিল্পীর সাথে কথা বলার সময় আমি তাকে বললাম, শিল্পী, একটা কথা বলতাম। শিল্পী বলল, একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। আমি বললাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। শিল্পী বলল, আরে বলো তো। আমি বললাম, শিল্পী, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি আমার নীল প্রজাপতি হবে? শিল্পী বলল, মানে? আমি বললাম, আই লাভ ইউ। শিল্পী হতবাক হয়ে হা করে আছে। আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছো যে? শিল্পী বলল, আমি কি বলবো বুঝতেছি না তারেক। আমি বললাম, তোমার যা ইচ্ছা বলো, চাইলে বকাও দিতে পারো, প্লিজ, কিন্তু আমার সাথে কথা বন্ধ কইরো না, আমি তোমার মায়ায় জড়িয়ে পড়ছি। শিল্পী বলল, কি বলো, সত্যি আমি বুঝতেছি না। আমি বললাম, দেখো, তোমার জন্য আমি অনেকটা শুধরে যাচ্ছি, প্লিজ। শিল্পী বলল, আমি পরে বলি। আমি বললাম, ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বলল। শিল্পী বলল, ঠিক আছে। আমি বললাম, আজ রাখছি তাহলে। শিল্পী বলল, ওকে, বলেই ফোনটা কেটে দিলাম। ঘুমানোর পর ঘুম ভাঙল শিল্পীর ফোন পে। শিল্পী বলল, আরে গাধা, আমি শিল্পী, ওঠো বলছি, সেহেরির সময় হয়ে গেছে, রোজা রাখবা না? আমি বললাম, ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। শিল্পী বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, সেহেরি খেয়ে আমাকে নক দিও। আমি বললাম, ওকে। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠল, কিরে, আজকে তো আমি ডাক দিই নাই, উঠলি কেমনে? আমি বললাম, ও তুমি বুঝবে না। আম্মু বলল, বল মেয়েটাকে। আমিও অবাক হয়ে বললাম, কিসের মেয়ে আম্মু? আম্মু বলল, যে তোর মতো বাদরকে ঠিক করছে, আগে তো নামাজ পড়তেও যাতি না, এখন ওর কথায় যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আমি বললাম, আম্মু কি বলে এসব, আমি এমনি ভালো। আম্মু বলল, থাক, আমাকে বুঝাতে আসিস না, আমি তোর মা, এখন বল মেয়েটাকে। আমি বললাম, শিল্পী। আম্মু বলল, বাহ, সুন্দর নাম, তা দেখতে কেমন? তোর কাছে কোনো পিক আছে, আমাকে দেখা। আমি বললাম, পিক নেই। আম্মু বলল, মানে? আমি বললাম, আমি শিল্পীকে এখনো দেখিনি। আম্মু অবাক হয়ে বলল, দেখিসনি মানে, না দেখেই ভালোবাসা? আমি বললাম, না দেখে ওকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। তারপর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে, তুই অনেক ভালো কাজ করেছিস। আমি বললাম, আম্মু বলল, তা ও যে তোকে ভালোবাসে সেটা তোকে বলছে? আমি বললাম, না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি, ও সময় নিয়েছে আমার থেকে। আম্মু বলল, আমি তোদের জন্য দোয়া করি। সেহেরি করে রুমে আসতেই শিল্পীকে মেসেজ দিলাম। আমি বললাম, আমার কথা কি ভাবলে? শিল্পী বলল, ভেবেছি। আমি বললাম, তাহলে তোমার উত্তরটা কি? শিল্পী বলল, দেখো তারেক, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, তুমি তো সব কিছুই জানো। আমি বললাম, আমি তোমার সব কিছুর জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। শিল্পী বলল, এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সব কিছু জেনে কেন পাগলামি করছো?
আমি বললাম, আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্য পাগল। শিল্পী বলল, আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। আমি বললাম, এটা কি তোমার শেষ কথা? শিল্পী বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকব। আমি বললাম, আচ্ছা রাখছি, আল্লাহ হাফিজ। আমি ফোনটা কেটে দিলাম। শিল্পী আমাকে রিজেক্ট করে দিল ভেবে অনেকক্ষণ নীরব কান্না করলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, দুপুর হয়ে গেছে। আম্মু রুমে এসে বলল, তারেক, কি হয়েছে তোর? আমি কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মুকে বললাম, আম্মু, শিল্পী আমাকে রিজেক্ট করে দিয়েছে। আম্মু বলল, কারণ কিছু বলেছে? আমি বললাম, ও আমার লাইফে এসে নাকি আমার জীবনটা নষ্ট করতে চায় না। আম্মু বলল, এখানে এসে তোর চিন্তা করছে মানে সেও তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, কি বলছে এগুলো? আম্মু বলল, ঠিকই বলছি। একটা কাজ কর, কয়েকদিন অনলাইনে যাস না, ফোনটা অফ করে দে, যা বলছি তাই কর, তাহলেই 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আমি 7 দিন ফোন বন্ধ রাখলাম। 7 দিন পর ফোন চালু করার পর এত SMS আর মিস কল আসলো যে ফোনটা হ্যাং হয়ে গেল, সব শিল্পীর। এই 7 দিনে শিল্পী আমাকে 99+ SMS আর 179টা মিস কল দিয়েছে। এইসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আগার শিল্পীর নাম্বারটা ভেসে উঠল। ফোন রিসিভ করতেই শিল্পী বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? 7 দিন অনলাইনে আসোনি কেন, আর ফোনও বন্ধ কেন? আমি বললাম, এমনিতেই। শিল্পী কান্না করতে শুরু করে দিল, বলল, তুমিও সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও, এতদিন অনলাইনে আসোনি কেন? আমি বললাম, আমি এলেই কি আর না এলেই বা কি, কারো তো কিছু যায় আসে না। শিল্পী বলল, মারবো একটা থাপ্পড়, তুমি খুব খারাপ, এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম। আমি বললাম, তুমি তো আমাকে আর ভালোবাসো না। শিল্পী বলল, কে বলেছে ভালোবাসি না? আমি বললাম, তুমিই তো সেদিন বলছিলে। শিল্পী বলল, না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। যেই দিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেই দিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি তারেক, তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, আমাকে তুমি মাফ করে দাও, আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো আর কষ্ট পাবে না। শিল্পী বলল, সেই দিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। সেই দিন আমাকে বলেছিলে না, তুমি কি আমার নীল প্রজাপতি হবে? আজ আমি বলতে চাই, তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। আমি বললাম, আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে শিল্পীর সাথে অনেকক্ষণ কথা বললাম। কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, আজকে আমি অনেক অনেক খুশি আম্মু, তোমার ওষুধ কাজে দিয়েছে। আম্মু বলল, মানে? আমি বললাম, মানে শিল্পীও আমাকে অনেক ভালোবাসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। শিল্পীর জন্য একটা শাড়ি কিনেছি উপহার হিসাবে, কিন্তু শিল্পীর সাথে 2 দিন হলেও কথা হয়নি, আমার ফোনটাও ধরছে না। হঠাৎ শিল্পী ফোন দিল। আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? শিল্পী বলল, ভালো। আমি বললাম, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো, বলো কি হয়েছে? শিল্পী কান্না করতে লাগলো। আমি বললাম, শিল্পী কি হয়েছে বলো আমাকে। তারপর শিল্পী যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল।